লিপিকা ভদ্রের লেখা গল্প পিছুটান। খুব ভোরবেলা ঘুম ভেঙে যায় রমার। বেশ শীত শীত লাগছে, সবে তো আশ্বিন মাস। এদিকটাই এমনই, দেখছে তো 5 বছর ধরে। যেমন তাড়াতাড়ি ঠান্ডা পড়ে, বিদায়ও নেয় অনেক দেরিতে। চাদরটা টেনে নেয়। কাল খুব ধকল গেছে, ছানি অপারেশনের ক্যাম্প ছিল। রঘুনাথগঞ্জ স্টেশন থেকে ট্রেকারে পাক্কা 1 ঘন্টা রাস্তায় এই বিষপুর গ্রাম। এইখানেই একটা সেবামূলক প্রতিষ্ঠানের চোখের হাসপাতালে নার্সের চাকরি করে রমা। নিজের বলতে 2 দাদা বৌদি ভাইপো। বাবা সেই কবেই গত হয়েছেন। মাও চলে গেছেন বছর 5 হলো। বড়দা কলকাতার বাড়িতে, ছোটদা বহুদিন দিল্লিবাসী। যোগাযোগ বলতে শুধু মোবাইল ফোন, যাতায়াত প্রায় নেই বললেই চলে। কেউ তেমন জোরও করে না। রমার জগৎ বলতে এই হাসপাতাল আর আদিবাসী মানুষগুলো। রমা আজ সেকেন্ড হাফে হাসপাতালে যাবে, ছানি ক্যাম্পের পরের দিন যেমন হয়। হাসপাতালের সব স্টাফ, আশপাশের কিছু মানুষ, এমনকি যাদের ছানি অপারেশন হয়েছে সবাইকে নিয়ে একটা খাওয়া দাওয়া হয়। খাওয়া বলতে দেশি মুরগির ঝোল আর ভাত। এই গরিব মানুষগুলোর কাছে এটাই অনেক। ডাক্তার রায় সবাইকে ওষুধ দেবেন, তারপর পাতায় করে মাংস ভাত নিয়ে বস্তিতে ফিরবে সব। 5 বছর ধরে এই দেখে আসছে। হাসপাতালের উল্টো দিকেই কোয়ার্টার, 1 তলা টানা সারি দিয়ে 5টা ঘর। আই সার্জেন্ট ডাক্তার রায় পরিবার নিয়ে থাকেন। পরিবার বলতে স্ত্রী ও ছেলে বুবাই, 6 বছরের একটা মিষ্টি ছেলে। রমাকে খুব ভালোবাসে, রমাও তাই। রঘুনাথপুরে একটা মিশনারি স্কুলে পড়ে। রমার এখানে আসার 1 বছর আগে ডাক্তার রায় এই হাসপাতালে চাকরি নিয়ে আসেন। 5 বছর আগে যখন রমা এখানে আসে, বুবাই তখন এতটুকু। রমা আর ডাক্তার রায় ছাড়া জুনিয়র নার্স মনুয়া ও অফিসের শ্যামলবাবুও কোয়ার্টারে থাকে। বাদবাকি সবাই পেছনের বস্তিতে থাকে। সদর হাসপাতালে 2 জন ডাক্তার সপ্তাহে 2 বার আসে রোগী দেখতে। কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় এই চোখের হাসপাতালেই এই সব গরিব রোগীগুলোর একমাত্র সম্বল। প্রাথমিক চিকিৎসার জন্য এখানেই ছুটে আসে সবাই। রমা ডাক্তার রায়কে কালকের কিছু কাগজপত্র বুঝিয়েই চলে আসবে আজ। বিন্দু এখানকার দারোয়ান, বুধনের মেয়ে, সবার ঘরের কাজকর্ম ওই করে। রমার খাবার ঘরেই দিয়ে যাবে। রমা বিছানা ছেড়ে জানালায় দাঁড়ায় কিছুক্ষণ। বুবাইয়ের গলা পায়, মনে মনে হাসে। আজ ওর খুব মজা, স্কুলে যেতে হবে না। হাসপাতালের চত্বরে সারা দিন হুটোপুটি, তাই ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছে। 1 কাপ চা নিয়ে রমা ঘরের ছোট্ট বারান্দায় বসে থাকে আরও কিছুক্ষণ। মনটা আজ কেমন যেন লাগছে। অবশ্য এটা নতুন কিছু নয়। কাজ না থাকলেই এই এক অনুভূতি রমাকে তাড়িয়ে বেড়ায়। চাপা পড়ে থাকা কত কিছু যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে চায়। না, আর না। রমা উঠে পড়ে। বাথরুম থেকে সবে বেরিয়েছে, রমা শুনতে পায় বুবাই ডাকছে, মাসিমণি দেখো কে এসেছে। বুবাই রমাকে মাসিমণি বলে ডাকে। রমাও বারান্দায় ছুটে যায়। দেখে গাড়ি থেকে একজন মহিলা নেমে দাঁড়িয়ে আছে আর বুবাই তাকে হাত ধরে টানাটানি করছে। ডাক্তার রায়ের স্ত্রী হেসে রমাকে বলে, আমার খুড়তুতো ননদ, কলকাতা থেকে এসেছে। কতবার বলেছি আসতে, এতদিনে সময় হলো। ডক্টর রায়ের স্ত্রী এগিয়ে যায়, ননদকে জড়িয়ে ধরে। বারান্দা থেকে রমা তাকিয়ে থাকে। হঠাৎ মহিলা মানে ডাক্তার রায়ের বোনের মুখটা দেখে চমকে ওঠে সে। দৌড়ে বিছানায় বসে পড়ে। সুজাতা! হায় ভগবান, তার কি মুক্তি নেই? একে একে পরতে পরতে খুলতে থাকে তার অতীতের বন্ধ হয়ে থাকা দরজা জানালাগুলো। তখন রমা সবে নার্সিং পাশ করে কলকাতার এক নামী হাসপাতালে চাকরি পেয়েছে। সুজাতা বর্ধমানের মেয়ে, মাকে নিয়ে ওদের পাশের বাড়িতে ভাড়া থাকত। রমার সাথে ভালোই বন্ধুত্ব। সুজাতা চাকরির চেষ্টায় ছিল, তার সাথে বিয়েরও দেখাশোনা চলছিল। সমস্ত কথা 2 বন্ধু শেয়ার করত। সিনেমা দেখা, কেনাকাটা, ঘোরাঘুরিতে দুজন দুজনের সাথী হয়েছে বহুবার। তারপর রমার জীবনে আগমন ঘটে পলাশের। পাশের পাড়ার বিস্কুট কারখানার মালিকের ভাগ্নে পলাশ, বেশ মিশুকে। বীরভূমের ছেলে, এখানে মামার বাড়িতে এসেছে কয়েক মাস। রমাদের পাড়ার খেলার মাঠে প্রায়শই আসে। রাস্তায় দেখাও হয় মাঝে মধ্যে। ধীরে ধীরে কিভাবে যেন দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। সুজাতা সব জানত। ওর প্রচণ্ড আপত্তি ছিল, কারণ ছেলেটা কোনো দিক দিয়ে রমার যোগ্য ছিল না।
রমার বাড়িতেও জানাজানি হয়, খুব অশান্তি হয়। কিন্তু রমা তখন ভালোবাসায় অন্ধ। দুজনে প্রায়শই লুকিয়ে মেলামেশা করত। এমনকি পলাশের মামার বাড়িতে সবার চোখের আড়ালে দুজনের ঘনিষ্ঠতা ক্রমশ বেড়ে চলেছিল। একদিন পলাশের মামা চোখে পড়ে যায় ওদের ঘনিষ্ঠতা, আর সেদিনই হয় চরম অশান্তি। সারা পাড়া জানাজানি, রমা ঘরবন্দি হয়। পলাশও চলে যায় দেশের বাড়ি। কোনো খোঁজ পায় না পলাশের। রমা অস্থির হয়ে ওঠে। একদিন সুজাতা এসে জানায় পলাশ আর কোনো দিনই আসবে না। আর তারপর যা বলে সেটা শুনে রমার পায়ের তলার মাটি সরে যায়। সুজাতা জানায় পলাশ বিবাহিত। পলাশের প্রতি একরাশ ঘেন্নায় জ্বলতে থাকে রমার মন। এদিকে রমার যা সর্বনাশ সবার হয়ে গেছে। কাল টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। রমার মা এইসব সহ্য করতে না পেরে শয্যাশায়ী হয়। দাদারা কেউ কথা বলে না। কিছুদিন পরে ছোটদার দিল্লি চাকরি নিয়ে চলে যায়। বড়দা বৌদি কেউ তার জন্য কিছু করবে না, রমা বুঝে যায়। অবিবাহিত অন্তঃসত্ত্বা বোনের কোনো দায়িত্বই ওরা নেবে না। একদিন সুজাতাকে সব খুলে বলে রমা। কিছুক্ষণ চুপ করে থেকে সুজাতা বলে ওরা বর্ধমান, মানে ওর দেশের বাড়িতে চলে যাচ্ছে কয়েকদিনের মধ্যে। রমার সমস্যার সমাধান করতে হলে ওকেও যেতে হবে ওদের সাথে। যেহেতু বাচ্চার জন্ম দেওয়া ছাড়া আর কিছু রমার মাথায় আসছিল না, সেহেতু রাজি হওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। তারপর যথাসময়ে বর্ধমানের এক নার্সিংহোমে রমার সব ব্যবস্থা হয়। সুজাতা তখন কিছু শর্ত আরোপ করে। প্রথমত, এই বাচ্চা রমাকে দেওয়া হবে না। আর দ্বিতীয়ত, কোনো দিন এই বাচ্চা নিয়ে ওকে কোনো প্রশ্ন করা যাবে না। অসহায় রমার একমাত্র আশ্রয় তখন সুজাতা। সব শর্তে সম্মতি জানায়। তারপরে বাচ্চা জন্মায়। রমা 1 মাস সুজাতার বাড়িতে থাকে। কলকাতা ফেরার সময় সুজাতা রমাকে জড়িয়ে ধরে বলে, চিন্তা করিস না, তোর ছেলে খুব ভালো আছে, ভালো মানুষ হবে। তুই একা পারতিস না রে ছেলে মানুষ করতে, আমাকে ভুল বুঝিস না। কলকাতায় ফেরার 1 মাসের মধ্যে রমার মা মারা যায়। চাকরিটাও নেই। ঘরবন্দি রমা এই অসহ্য জীবন থেকে মুক্তির পথ খুঁজতে থাকে। বছরখানেক পরে খবরের কাগজে একটা বিজ্ঞাপন চোখে পড়ে বিষপুরের এই সেবা প্রতিষ্ঠানের। একজন পিছুটানহীন সেবা মনোভাবাসম্পন্ন নার্স চাই। রমার এতটুকু দেরি না করে ফোন করে যোগাযোগ করে। সমস্ত পিছুটান ফেলে চিরদিনের জন্য হারিয়ে যাবার এই রকম সুযোগ আর কোনো দিন সে পাবে না। ব্যাগপত্র গুছিয়ে সেই যে বিষপুরে চলে এসেছিল, আর পিছন ফিরে তাকায়নি কখনো। প্রথমে অবশ্য ট্রাস্টি বোর্ডের মহারাজ একটু অবাকই হয়েছিলেন। এই অল্প বয়সী একটা মেয়ের কোনো পিছুটান নেই, তার উপর এইরকম একটা পাণ্ডববর্জিত জায়গায় কাজ করতে চায়, এসব নানা রকম প্রশ্ন উঠেছিল। কিন্তু ডাক্তার রায়ের অনুরোধে মহারাজ আর বিশেষ আপত্তি করেননি। আসলে একজন প্রশিক্ষিত নার্সের খুব প্রয়োজন ছিল। রমাকে হাতের সামনে পেয়ে ডাক্তার রায় আর ছাড়তে চাননি। হঠাৎই ঘোর কাটে রমার। দেখে ডাক্তার রায়ের স্ত্রী, মানে বেলা বৌদি আর সুজাতা ঘরের দরজায় দাঁড়িয়ে। কেঁপে ওঠে রমা। সুজাতা কি সব বলে দিয়েছে বৌদিকে? বারান্দা থেকে ওকে নিশ্চয়ই দেখেছে সুজাতা। ভাবতে পারছে না রমা। বেলা বৌদি এগিয়ে এসে বলে, এইভাবে ঘরে লুকিয়ে থাকলে চলবে? চলো আলাপ করিয়ে দিই আমার ননদ সুজাতার সাথে। যাক, তাহলে কিছু বলেনি। মনে মনে কিছুটা নিশ্চিন্ত হয় রমা। সুজাতা অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। রমা ভালো করে ও চোখের দিকে তাকাতে পারছে না কিছুতেই। রমার এখন যেভাবেই হোক সুজাতার সাথে আলাদা কথা বলা খুব দরকার। সবার সামনে কিছুতেই পরিচয় দেওয়া যাবে না। সুযোগও পেয়ে গেল। সুজাতাকে শালসেগুনের জঙ্গলের পাশে টিলার উপর কালী মন্দির আর আশপাশে ঘুরে দেখানোর জন্য বৌদি রমাকে অনুরোধ করে। বেলা বৌদি আজ খুব ব্যস্ত, আর রমা তো এটাই মনে মনে চাইছিল। সুজাতাকে একা পাওয়াটা খুব দরকার এখন। টিলার উপর কালী মন্দিরটাও অনেক দিনের পুরনো। এখানকার আদিবাসী মানুষগুলো সুখ দুঃখের আশ্রয়স্থল। রমা আগেও এসেছে 2-1 বার। চৈত্র মাসে পরবের সময় মেলা বসে। আশপাশের এলাকা থেকে কত মানুষ আসে, মন্দিরে মানত করে। মন্দিরের পাশে সুজাতার রমা মুখোমুখি বসে। সুজাতা কিছু বলতে যায়। রমা থামিয়ে দিয়ে বলে, আগে বল, তুই কিছু বলিসনি তো বৌদিকে? প্লিজ সুজাতা, যে অতীতকে ভুলে সব পিছুটান দূর করে আমি একটা আশ্রয় খুঁজে পেয়েছি, তুই সব নষ্ট করে দিস না। রমার চোখের জল মুছিয়ে সুজাতা বলে,
তোর সাথে যে এইভাবে কোনো দিন দেখা হবে ভাবিনি। তুই নিশ্চিন্ত থাক, আমি কাউকে কিছু বলিনি, আর বলবও না। রমা বলে, একটা কথা খুব জানতে ইচ্ছে হয়, বলবি? সুজাতা তাকিয়ে থাকে, আন্দাজ করতে পারে কি জানতে চাইছে রমা। আমার বাচ্চাটা এখন কোথায় সুজাতা? সে বেঁচে আছে কি? রমার মুখ চেপে ধরে সুজাতা। কি বলছিস কি? তোকে তো বলেইছিলাম চিন্তা না করতে। ও ভালোই আছে, ভালো মানুষ হচ্ছে। রমা সুজাতার হাত চেপে ধরে। খুব দেখতে ইচ্ছে করে রে, যদিও জানি কোনো লাভ নেই, তবু। এইসব ভুলে যা রমা, সুজাতা বলে। কিছু সত্যি, কিছু পিছুটান মন থেকে মুছে ফেলতে হয়, না হলে যে বাঁচা যায় না। তারপর কি যেন ভাবে সুজাতা, রমার দিকে এগিয়ে এসে বলে, ভেবেছিলাম বলবো না, কিন্তু মনের ভিতর খসখস করছে খুব। রমা, তুই আমাকে কথা দে, আমি যা বলবো আগের সমস্ত ঘটনার মতো এটাও তুই বুকের ভেতরে চাপা দিয়ে রাখবি। রমা সম্মতি জানায়। সুজাতা বলে চলে, তোর বাচ্চা জন্মানোর আগেই ওর মা বাবা আমি ঠিক করে ফেলেছিলাম। এক দম্পতি যারা বাবা মা হওয়ার সব চেষ্টা ব্যর্থ হবার পরে অত্যন্ত হতাশ হয়ে পড়েছিল। একটা বাচ্চার জন্য প্রচেষ্টার অন্ত ছিল না যাদের, আমি ওদেরই হাতে তুলে দিই তোর বাচ্চাকে। তারা আর কেউ না, আমার জ্যাঠতুতো দাদার বৌদি, মানে তো স্যার ডাক্তার রায় আর বেলা বৌদি। সেই বছরই দাদা কলকাতার হাসপাতাল ছেড়ে এখানেই চাকরি নিয়ে চলে আসে। দম বন্ধ হয়ে আসে রমার, গলার কাছে কি যেন একটা এসে আটকে গেছে, পাথরের মতো চেপে বসে থাকে কিছুক্ষণ। আমাকে একটু একা থাকতে দে প্লিজ, সুজাতাকে বলে রমা। সুজাতা চলে যাবার বেশ কিছুক্ষণ পরে রমা ঘরে ফেরে। বিন্দুকে জানিয়ে দেয় খুব মাথা ধরেছে, কেউ যেন ওকে বিরক্ত না করে। দরজা বন্ধ করে জানালার কাছে দাঁড়ায়। বুবাই বল নিয়ে খেলা করছে, বেলা বৌদি ওর পিছনে খাবারের থালা নিয়ে ঘুরছে। মা সন্তানের অপূর্ব সুন্দর একটা ছবি দেখছে রমা। ধীর পায়ে বিছানায় এসে বসে। একটা দরকারি ফোন করে রমা, দিল্লিতে ছোটদাকে। বিকেলে সবাই নদীর পাড়ে বেড়াতে গেলে বুধনকে ডেকে ভোর 5:30টার ট্রেকারকে বড় রাস্তার মোড়ে দাঁড়ানোর জন্য বলে দেয় রমা। স্টেশনে যাবার ওই একটাই ট্রেকার, আগে থেকে বলে না রাখলে ঝিমাইপাড়া থেকে সোজা স্টেশনে চলে যাবে। যথাসময়ে রমা বড় রাস্তায় 3 মাথার মোড়ে এসে দাঁড়ায়। 6:50 ট্রেন। এখনও ঠিক মতো আলো ফোটেনি, সবাই ঘুমাচ্ছে। বুধন এসে দাঁড়ায় পাশে। ওকে কীরকম অসহায়ের মতো লাগছে, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। কিছু টাকা ওর হাতে গুঁজে দেয় রমা। ট্রেকার এসে যায়। বুধন বলে, তাড়াতাড়ি চইলে আসিস রে দিদিমণি। রমা হাসে, মনে মনে বলে, যে পিছুটান ছেড়ে একদিন পালিয়ে এসেছিলাম এখানে, সেই পিছুটানের ভয়েই আবারও পালাতে হচ্ছে। সেদিন ছিল লোকলজ্জার ভয়, আর আজ নিজের কাছে মুখ লোকানোর লজ্জা। বুবাইয়ের মুখের দিকে ও কিছুতেই তাকাতে পারবে না। এখানে থাকলে একটা অপরাধবোধ সারা জীবন রমাকে কুড়ে কুড়ে খাবে। স্টেশনে পৌঁছে দেখে ট্রেন দাঁড়িয়ে আছে। এটা সোজা কলকাতায় যায় না, রংপুর জংশন থেকে আবার ট্রেন ধরতে হবে। ট্রেনে বসে কলকাতায় ফোন করে রমা। হ্যালো বড়দা, আমি আজ আসছি, পরের সপ্তাহে দিল্লিতে ছোটদার কাছে যাব। উত্তরের অপেক্ষা না করে ফোন কেটে দেয় সে। ট্রেন ছাড়ে। রমা চলে যাচ্ছে। রক্ত মাংসের পিছুটান ক্রমশ দূরে সরে যাচ্ছে। সত্যিই কি দূরে চলে যায়, নাকি আরও জড়িয়ে ধরে জাল বিস্তার করে? রমা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আসলে পিছুটান ছাড়ে না কখনো, টেনে নিয়ে যায় বহু দূর, আবার মুখোমুখি দাঁড় করিয়েও দেয় কোনো না কোনো দিন। কলকাতা পৌঁছাতে সন্ধ্যা গড়িয়ে যায়। রমা দেখে বড়দা দাঁড়িয়ে আছে। ট্রেনে একবার দাদা ফোন করেছিল, বলেছিল আসবে, তাই অবাক হয়নি। দাদার মুখের দিকে ভালো করে তাকাতে পারছিল না রমা। এত বছর পরে এই সাক্ষাৎ কত মধুর হতে পারত, কিন্তু সবই ভাগ্য। বড়দাই এগিয়ে এসে রমা সুটকেস তুলে নিয়ে বলে, দেখ, কিছু মনে করিস না, তুই কদিন বরং বেলেঘাটার মাসির বাড়ি থাক। আমাদের পাড়া তো জানিস, বাড়িতে তোকে নিয়ে গেলে নানান কথা বলা বলি হবে, নানান প্রশ্ন। রমা দাদাকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, এটাই ভালো। রমা মনে মনে ভাবে, বাঁচা গেল। ফিরে যাওয়ার রাস্তায় সে নিজেও আর ফিরতে চায় না। ছোট মাসি একাই থাকে, একটি কাজের মেয়ে নিয়ে দিব্যি আছে। রমাকে দেখে খুব খুশি। দাদা আগেই বলে রেখেছিল মাসিকে।
রমাকে পৌঁছে দিয়ে দাদা চলে যাবার জন্য এগোতেই রমা বলে, তৎকালে দিল্লি টিকিটের ব্যবস্থা করিস বড়দা, যত তাড়াতাড়ি সম্ভব। দাদা অভিজিৎ কোনো উত্তর দেয় না, একবার রমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়েই বেরিয়ে যায়। রমার অতীত অজানা নয় তার মাসির কাছে, তাও সহজ হতে পারছিল না। মাসিও ওইসব প্রসঙ্গে না গিয়ে বলে, অনেক পরিশ্রম হয়েছে তোর, খাওয়া দাওয়া করে বিশ্রাম কর, কাল সকালে সব কথা হবে। রমাও আর দেরি করে না, পাশের ঘরে যায়। সারাদিনের ক্লান্তি ঘিরে ধরেছে, স্নান খাওয়া সেরে গভীর ঘুমে তলিয়ে যায়। সকালে কাজের মেয়েটার ডাকে ঘুম ভাঙে রমার। উঠে দেখে প্রায় 8টা বাজতে চলেছে। খারাপ লাগে, বুঝতেই পারেনি এত বেলা হয়ে গেছে। ফ্রেশ হয়ে মাসির কাছে যায়। মেয়েটি চা এনে দেয়। মাসির সাথে এটা সেটা কথার মধ্যেই মাসি জানতে চায়, কি এমন হলো যে রমাকে ফিরে আসতে হলো। রমা ভাবে, যা সত্যি সেটা কিছুতেই বলতে পারবে না মাসিকে। অন্য কিছু একটা বলতে যাবে, এমন সময় মাসির ফোন বেজে ওঠে। বড়দা ফোন করেছে। রমার ফোন সুইচড অফ সেই কাল থেকে। রমা উৎসাহিত হয়ে ফোন ধরে বলে, টিকিটের কিছু ব্যবস্থা হলো? দাদা অভিজিৎ সেই প্রসঙ্গে না গিয়ে বলে, শোন, কাল সকাল 6টায় রেডি হয়ে থাকিস, আমি আসব। এখন অফিসে আছি, বেশি কথা বলার সময় নেই। এই বলে ফোন কেটে দেয়। রমা একটু অবাক হয়। অনেক রকম চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে। মাথা যন্ত্রণার অজুহাতে ঘরে গিয়ে শুয়ে থাকে। এত সকালে কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারে না। পরদিন ঠিক সকাল 6টায় বড়দা অভিজিৎ আসে। রমা রেডিই ছিল। মাসিকে প্রণাম করে এগিয়ে যায় বাইরে দাঁড়িয়ে থাকা দাদার গাড়ির দিকে। কিন্তু গাড়ির দরজা খুলেই চমকে ওঠে রমা। দেখে সুজাতা বসে আছে। আকাশ থেকে পড়ে রমা, সব গুলিয়ে যায় ওর। সুজাতা বলে, উঠে আয়, যেতে যেতে সব বলছি। রমা যন্ত্রের মতো গাড়িতে ওঠে। সুজাতা বলে, এমন করে কেউ পালিয়ে আসে? বুধনের কাছে যখন শুনলাম তুই চলে গেছিস, তখন আমি আর দেরি করিনি, দাদা বৌদিকে সব খুলে বলি। তোর ফোন সুইচড অফ দেখে হাসপাতালের রেজিস্টার খুঁজে তোর বড়দার নম্বর নিয়ে ফোন করি। রমা এবার দাদার দিকে তাকায়। দাদা বলে, তুই কলকাতায় পৌঁছানোর আগেই সুজাতার ফোন আসে আমার কাছে, সব কিছু খুলে বলে। তারপর ডাক্তার রায়ের সাথেও কথা হয়। ওরা তোকে কিছু বলতে বারণ করে। সুজাতা কাল রাতে এসেছে তোকে নিয়ে যাবে বলে। আমার মনে হয় তোর ফিরে যাওয়াই উচিত। ডাক্তার রায় আর ওনার মিসেস দুজনেই তাই চান। রমা চুপ করে থাকে। বুবাইয়ের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। ভাবে এক এক সময় জীবনে এমন পরিস্থিতি আসে যখন সিদ্ধান্ত নেওয়াটা নিজের হাতে থাকে না। কলকাতা থেকে রংপুর জংশন হয়ে রঘুনাথপুর স্টেশনে পৌঁছাতে অনেক রাত হয়ে যায় ওদের, মানে রমা সুজাতার। প্রায় ফাঁকা চারিদিক। শেষ ট্রেনে যে কজন যাত্রী ছিল বেশিরভাগই আদিবাসী গ্রামের। শহরে টুকটাক কাজের জন্য ওদের নিত্য যাতায়াত। শেষ ট্রেকারও চলে গেছে। রমা সুজাতা একটু এগোতেই দেখে ডাক্তার রায় দাঁড়িয়ে আছে, সাথে বেলা বৌদি। হাসপাতালের গাড়িটা কিছু দূরে রাখা। বেলা বৌদি এগিয়ে আসে রমার দিকে, বলে, আমি সব শুনেছি রমা, সুজাতা সব বলেছে। এমন করে কেউ চলে যায়? তুমি তো কোনো অপরাধ করনি। আমরাই বরং তোমার কাছে কৃতজ্ঞ। আমরা মা বাবা হতে পেরেছি। তোমার ছেলেকে ফেলে তুমি এইভাবে আর কতবার পালিয়ে বেড়াবে? আর নিজেকে সামলাতে পারে না রমা, ছুটে গিয়ে বৌদিকে জড়িয়ে ধরে। ডাক্তার রায় বলেন, সব কিছু শুনে আমরাই সুজাতাকে বলেছি তোমাকে নিয়ে আসার জন্য। এবার চলো, সবাই গাড়িতে ওঠো। হাসপাতালে পৌঁছে বেলা বৌদি রমাকে নিয়ে যায় নিজের ঘরে। বুবাই ঘুমাচ্ছে। রমার হাত নিজের হাতে নিয়ে বলে, আমি ওর যশোদা মা, লালন পালন করে বড় করছি। তুমিই তো জন্মদাত্রী। বুবাই না হয় নাই জানতে পারলো, মা ডাক নাই বা শুনলে তুমি। সন্তানকে কাছে পাবে, ভালোবাসতে পারবে, এটাই তো অনেক পাওয়া। আমরা দুজন মিলে চলো বুবাইকে মানুষ করি। এর থেকে নিজেকে আর বঞ্চিত করো না রমা। রমা বুবাইয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আদর করে। মনে মনে বলে, পিছুটান মনে হয় একেই বলে, যত দূরেই যাও না কেন শেষ পর্যন্ত ফিরে আসতেই হয়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।